আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান সুজন, পিতা মরহুম মুজাফফর আলী খান, মাতা মরহুমা সেতারা খানম। আমার স্থায়ী নিবাস সুজন বিলা আমানবাগ এলাকা, নলসিটি, ঝালকাঠি জেলা। আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, এক্সপোর্টার ছিলাম, ম্যানেজিং ডিরেক্টর ছিলাম সুজন অ্যাপারেলস লিমিটেডের। 25/4/2019 সালে আমাকে মুগদা আমার বাসার সামনে থেকে রাত 10:30টার দিকে অজ্ঞাতনামা কিছু লোক তারা কিছু কথা বলবে বলে আমাকে গাড়িতে উঠায় নিয়ে যায়। গাড়িতে উঠে প্রথমে চোখ বাঁধে এবং হাত বাঁধে। পরবর্তীতে ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা পর আমাকে একটা জায়গায় নিয়ে যায়, সম্ভবত ক্যান্টনমেন্টের ভিতরে। কারণ গেটে ঢোকার সময় জিজ্ঞেস করে ড্রাইভারকে, কে আপনারা? ওরা পরিচয় দেয়, আমরা ডিজিএফআই লোক। ওখানে প্রায় আধা ঘন্টা এক জায়গায় রাখার পর আর একটা গাড়ি এসে আমাকে আবার অন্য গাড়িতে উঠায় ওখান থেকে নিয়ে আধা ঘন্টা পর, প্রায় যদি ভুল না বলি তাহলে র্যাব 1-এর এয়ারপোর্টের পাশে যে বিল্ডিং আছে ওখানে নিয়ে যায়। নিয়ে ওখানে আমি ছোট একটা রুম, হয়তো 8 ফুট চওড়া, 10 ফুট লম্বা হবে, সামনে একটা গ্রিল, জেলের মতো, সাথে আবার কাঠের দরজা, এবং ওখানে অনেক লোক ছিল, 50-60 জন হবে। ওখানে 10 মাস 25 দিন রাখে আমাকে। 3 বেলা খাবার দেয়, কিন্তু সবসময় শব্দ করে রাখে যাতে বাইরের কোনো শব্দ শোনা না যায়। কে কি করতেছে না করতেছে। কেউ আসলে চোখ বেঁধে তাদের সাথে কথা বলতে হয়, হাত বাঁধা থাকে। 10 মাস 25 দিন পর আমাকে আর একটা গাড়িতে উঠিয়ে 2020 সালের 21শে ফেব্রুয়ারি রাত্র 12টা বা 12:30টার দিকে একটা গাড়িতে উঠে কিছুক্ষণ ঘুরে 5 থেকে 10 মিনিট হবে সম্ভবত রাস্তার ওই পারে এয়ারপোর্টে যে র্যাবের হেড অফিস ছিল বা আছে, ওখানে নিয়ে যায়। একটা বিল্ডিং এ লিফটে করে 3 তলায় উঠে ওখানে একটা বড় রুম, এসি সহ। ওখানে কনফারেন্স রুম ছিল সম্ভবত, অ্যাটাচ বাথরুম। ওখানে 6 মাস 5 দিন রাখে এবং ওখানে আমাকে প্রচুর মারধর করে। 20 সালের কোরবানি ঈদের রোজার ঈদের 18 রোজায় সন্ধ্যার পর, ইফতারের পর আমাকে প্রায় আধা ঘন্টা ধরে 4 জন মিলে মারপিট করে লাঠি দিয়ে। আমি প্রায় 6 মাস অসুস্থ ছিলাম এবং ক্রলিং করে বাথরুমে যেতাম, হাত পায়ে ভর দিতে পারতাম না ঠিক মতো। ওখানে আমাকে খাবার দিত 3 বেলায়, সেরকম ভালো খাবার ছিল, মাছ দিলে খাওয়া যেত না। এখানে আমাকে লাইনের পানি খাওয়ানো হয়, যেখানে গোসল করা হয় ওদের 2টা লাইনের থাকে, বলা হয় যে লাইনের পানি খা। ওখানে গন্ধে সামনে মুখে নেওয়া যেত না, হলুদ পানি। এভাবে প্রায় বছর খানিক এরকম খাওয়ায়। মাঝে মাঝে ভালো পানি তো খাওয়ানো, সারা শরীরে চুলকানি হওয়ার পর এখানে প্রায় 10 মাস 25 দিন রাখে। 2020-এর কোরবানি ঈদের 2 বা 3 দিন পরে আর একটা ওখান থেকে নামায়, লিফটে নামায়, হাঁটায়, অনেকক্ষণ হাঁটায়, আধা ঘন্টার মতো হাঁটে। ওই একই এলাকায় একটা বিল্ডিং এর দোতলায় উঠায় ওখানে অন্ধকার ছোট একটা রুম, 4 ফুটের মতো চওড়া হবে, বাথরুম সহ 12.5 ফুট হবে, হয়তো 9 ফুট রুম। ওখানে ঢুকায় এবং একটা লাইট থাকে বড়, আর দেয়াল ফ্যান থাকে, আর গেটে থাকে একটা লোহার গেট, যেখানে মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি নিচে ফাঁকা থাকে, আর উপরে 4 ইঞ্চি বা 4 ইঞ্চি বা এরকম একটু বড় ছোট হবে। মাঝখানে আবার লোহা দেওয়া, ফাঁকা থাকে, ওখান থেকে বাতাস। এছাড়া কোনো বাতাস যাওয়া বা কোনো ধরনের বাইরের আলো বা কিছু বাতাস কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নাই। এবং নিয়ম ছিল, ওরা যখন বাইরের গেট খুলবে তালা, নির্দেশনা ছিল যে চোখ বাঁধতে হবে, কালা কাপড় দেওয়া ছিল, এবং এক হাতে সবসময় হ্যান্ডকাপ দেওয়া থাকতো, আর এক হাত ঢিলা ছিল। যখন ওরা গেট খুলতেন চোখ বেঁধে, হ্যান্ডকাপ বেঁধে যেদিক থেকে ঢুকতো উল্টা দিকে দাঁড়িয়ে হাত উঠিয়ে দাঁড়ায় থাকা লাগতো। ওরা হয়তো আধা মিনিট থাকতো হায়েস্ট। কোনো কথা বলা যেত না, কোনো কিছু চাওয়া যেত না, কথা বললে তারা উত্তর দিত না। এখানে আমি থাকি প্রায় 46 মাস, এবং এখানে মানে পানিও ওরকম নোংরা পানি খাইতে হয়। প্রায় 2023 সাল পর্যন্ত এরকম নির্যাতন করে, মানবিক সবসময় গালাগালি করে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে গালাগালি করে, সারা শরীরে চুলকানি, এবং চুলকানি দিলেই রক্ত বেরোতো, মাংস উঠে যেত। দেখাইতাম, চোখ বান্ধা অবস্থায় দেখাতাম, কথা বলতো না। হঠাৎ কেউ একজনকে বললে হয়তো বলতো, স্যারকে বলছি, স্যার যদি পারমিশন দেয় তাহলে ওষুধ দিব। এরকম চলে যেত, বড় বড় বিষ ফোড়া উঠতো, 2-3 দিন যাইতো, এরকম বলতো যে দিব। যখন পাইকা যেত বলতো যে খুঁজে ফেল, তাহলে ভালো হয়ে যাবে, তোর ওষুধ খাওয়া লাগবে না। এরকম দীর্ঘ 46 মাস এরকম চলে। 2023-এর শেষের দিকে এসে ওরা একটু ভালো ব্যবহার করে, চা খাইতে দিত, বিস্কুট দিত আমাকে, সুযোগ ছিল আমি চাওয়ার পর, দীর্ঘদিন চাওয়ার পর, কিন্তু ওষুধ দিত না তেমন কোনো। তারপর সারা শরীরে যখন পছন ধরে, চোখে সমস্যা, তারপরে শ্বাসকষ্ট, এরকম চলতে চলতে যখন শেষের দিকে 2024-এর জানুয়ারি মাসে প্রথম দিকে এসে আমাকে ওষুধ দেয়। একজন এসে, আমি চিল্লাচিল্লি করি অনেক, প্রত্যেকদিনই চিল্লাই, কান্নাকাটি করি। পাশে আর একজন ছিলেন, আমাদের কোম্পানির উকিল ছিলেন, অ্যাডভোকেট আশরাফ আলী। ওনাকে 2022 সালে ছেড়ে দেয়। ওনাকে ছাড়ার পর আমাকে একটু ফেসিলিটি দেওয়া আরম্ভ করে, বিভিন্ন ধরনের ভালো পানি দেয়, ডিস্টিল ওয়াটার দেয়, বা ওই মামের পানি,
ওনাদের যে ডিস্টিল পানি থাকে, খাবারে বিস্কুট দিত, চা দিত শেষের দিকে। এবং জানুয়ারি মাসে যখন চিল্লাচিল্লি করলাম, কান্দাকাটি করলাম, অনেক চিল্লাচিল্লি, ডেলি চিল্লাতাম, কিছুই দিত না। হঠাৎ করে একজন এসে, মুরব্বী টাইপের, গলা মনে হলো যে মুরব্বী হবে, উনি এসে বললেন যে কি তুই চিল্লাস কেন মাগরিবের পর? বললাম এই অবস্থা, দেখেন শরীর, দেখেন তো সবকিছু, মানে পোশাক পরা যায় না, কোনো কিছু পরলেই রক্ত বা ওই যে ইয়া পরে ওগুলো ভরে যায়, সারা শরীরে চুলকানি। তো উনি বললো যে ঠিক আছে যা, তোরে আমি 6 মাসের মধ্যে তোরে আমি সুস্থ করে দেবো, আর এখন তোর আর মরার ভয় নাই, তুই হয়তো বেঁচে থাকবি আল্লাহ যদি বাঁচায় রাখে। এর আগে যদি কোনোদিন জিজ্ঞেস করতাম যে স্যার আমাদেরকে, ওনাদেরকে স্যার বলতে হইতো, যেই হোক দেখার কোনো সুযোগ ছিল না, স্যার ছাড়বেন না, এরকম দেখা গেল সপ্তাহে একদিন জিজ্ঞেস করতাম, হঠাৎ করে একদিন হয়তো উত্তর দিত তুই যে বাইচে আছো সেটাই তোর ভাগ্য ভালো, একমাত্র যদি সরকার পতন হয় অথবা আল্লাহ তোর যদি ডাইরেক্ট বাঁচে, আয়ু থাকে বাঁচবে, এছাড়া তোর দুনিয়া দেখার কোনো সুযোগ নাই, এইটা তুই মাথায় নিয়ে যেখানে থাক। সবসময় কথাই বলতো তারা, কেউ একটু ভালোভাবে বলতো, কেউ গালাগালি করে বলতো মা বাবা নিয়ে। ওই জানুয়ারি মাস, 24শে জানুয়ারি মাস এখানে ওষুধ দিল আমাকে, প্রায় 16 দিনের, বা প্রথমে দিল 10 দিনের একটা ডোজ দিয়ে, আবার ভালো হইলো অনেক, প্রায় 50% ভালো হয়ে গেল, আবার 20 দিনের মতো গ্যাপ দিল, আবার বড় হইতে থাকলো, একই অবস্থা হইতে থাকলো। শেষে যায় আবার 10 দিনের একটা ডোজ দিল, আবার 10 দিন, মানে এরকম 30 দিন দেওয়ার পর আল্লাহর রহমতে বেশ শুকায় আসলো। এরকম যাইতে যাইতে হঠাৎ করে নিঃসঙ্গ একলা থাকি সবসময়, আল্লাহ নামাজ পড়ি, কোন দিক পশ্চিম সেটাও বলে না, এক একজন এক এক দিক দেখা যায়। 24 আগস্টের 5 তারিখ 2:42 বাজে, তখন একটা ঘড়ি ছিল ছোট, কারণ আমার রুম প্রায় 5-6 বার চেঞ্জ করে, বিভিন্ন জায়গায় রাখে আমাকে। এই একই জায়গায় এমন একটা জায়গায় রাখছিল যে ওখানে বাচ্চাদের আওয়াজ শোনা যেত, মহিলারা রাত্রেবেলা কথা বলতো, হই হুল্লোড় করতো, সবসময় আনন্দ ফুর্তি করতো। ওইখানে 5 তারিখে রাত্রেবেলা 1:15টার সময় সজাগ থাকি, 2 দিন 3 দিন ঘুমাই না, হঠাৎ করে ঘুমায় 1-2 ঘন্টা 2 ঘন্টা, আবার ওরা যখন যদি টের পাই যে আমরা ঘুমাই, তখন আবার জোরে জোরে শব্দ করে জানি ঘুমাইতে না পারি। 5 আগস্ট রাত্র 2:42-এর দিকে এসে নক করে বলে যে কাপড় চোপড় পর বাইরে থেকে, আর চোখ বাঁধ হাত বাঁধ, ওরা লাইটের সব বন্ধ করে দেয় বাইরে থেকে। আমি রেডিও চোখ বাঁধিয়ে হাত বাঁধি, প্রথমে পিছিয়ে হাত বেঁধে নেয়, বেঁধে আমাকে বলে শব্দ করবি না, শব্দ করলে মেরে ফেলবো, যেভাবে বলবো আস্তে আস্তে চুপচাপ নামবি। চোখে প্রথমে বাঁধে, তারপরে আবার মাইকি ক্যাপের মতো একটা পরে, তার উপরে আবার গামছা দিয়ে বাঁধে, 3টা পাথর দেয়, নামায় দোতলা থেকে ধরে 3 জন মিলে ধরে নামায়, একটা গাড়িতে উঠায়, প্রায় ঘন্টাখানেক ঘুরায়, বিভিন্ন জায়গায় গাড়ির মধ্যে ঘুরায়, পূর্বাঞ্চলের একদম শেষ মাথায় যে রূপগঞ্জের ইয়া বলে, ওখানে কিছু হয়তো ইন্ডাস্ট্রি আছে, রাত্রেবেলা প্রায় 3টা থেকে 3:30 এরকম হবে, ওখানে চোখ এবং হাত বেঁধে ওরা ফেলে যায়, বলে লড়বি না, লড়লে মেরে ফেলাবো, কথা বলবি না। পরবর্তীতে আমি দাঁড়ায় থাকি ওখানে, প্রায় 3-4 মিনিট দাঁড়ায় থাকে, আবার ওই গাড়ি নিয়ে আসে, একটা মাইক্রো গাড়ি, নোয়া গাড়ি আর কি, আইসা আমার পিছনে হাতটা একটু ঢিলা করে দেয়, আবার বলে যে নড়বি না, নড়লে মেরে ফেলাবো, এই বলে ওরা চলে যায়। যাওয়ার পর আমি প্রায় 10 মিনিট পর চোখ খুলি। এই 5 বছর 3 মাস 13 দিন পর আমি পৃথিবীর আলো মানে বাতাসটা পাই, আলো তো নাই রাত্রেবেলা, তবে অনেক গাছ, আইল্যান্ডের মধ্যে বিশাল বিশাল গাছ। পরক্ষণে ওখানে কোন দিক যাবো বুঝতে পারি নাই, শরীরে ব্যথা, হাঁটু ব্যথা, হাঁটতে পারি না, স্টিফ হয়ে গেছে মাংসগুলা, ব্যথা করে সারা শরীর, চোখে ঠিক মতো দেখি না, শ্বাসকষ্ট হয়। তারপর চিন্তা করলাম যাই, একদিকে হাঁটা ধরলাম, শেষের দিকে প্রথমত বুঝিনি, সে দেখি একটা লোক টর্চ লাইট মারতেছে চোখে, আর বলতেছে ওই নারায়ণগঞ্জের ভাষায় যে, ওনার হাতে আবার একটা বড় গামলা, লুঙ্গি পর্যন্ত উঠানো, দেখলে মনে হয় যে বাহিনীর লোক। উনি বলতেছে আপনি এখানে কি করেন? আমি বললাম ভাই টর্চ লাইটটা নামান, একটু কথা বলি, এখানে কি চান আপনি রাতে? বলেন, বললাম ভাই কিছু তো জানি না, আমার কাছে মনে হলো যে এরা হয়তো ওই ডিজিএফআই লোক বা র্যাবের লোক আমাকে পরীক্ষা করতেছে যে আমি কি বলি, তাই না? মনে মনে স্থির করলাম যে কোনো ডেসক্রিপশনে যাবো না, কেউ কিছু জিজ্ঞেস করলেও বলবো যে 19 সালে ধরে নিয়ে গেছে আর আজকে ছেড়ে দিল, কেন আপনাকে ধরে নিয়ে গেছে? আমি বললাম তা তো বলতে পারবো না, আমি ব্যবসা করতাম, বিএনপির সাথে জড়িত ছিলাম কর্মী হিসাবে। আমার বাসায় বিএনপির লোকজন বিভিন্ন সময় থাকতো, আমার এলাকার লোকজন এসে থাকতো বিপদে পড়লে, এরকম বললাম। উনি বললো ঠিক আছে। পরে বললো যে, আমি জিজ্ঞেস করলাম ভাই কিছু মনে করেন একটু জিজ্ঞেস করি, বলেন। বললাম যে ঢাকা কোন দিকে? উনি বললেন ঢাকা এদিকে গেলে সোজা, ঢাকা সোজা হাঁটতে থাকেন। আমি বললাম আপনি যাবেন কোথায়? বললো যে আমিও ওদিক যাবো। বললাম আপনি তো আসেন, দুইজনে একসাথে দিক যাই, একটু আগাই না, কোনো নিজের কোনো লোকজন নাই। তো ওনার হাতে একটা গামলা ছিল, সাথে সাথে বললো যে আমি এখন শাক তুলবো, শাক তুলতে আসি। পাশেই রাস্তার পাশে শাকটা ছিল, উনি তুলতেছে। দেখলাম যে গাড়িটা নামাই দিয়েছিল, ওই গাড়িটা একবার খুব দ্রুত গতিতে 100-150 কিলোমিটার বেগে একবার এদিক যায়, আবার একবার এদিক যায়। হয়তো এতদিন যেহেতু মাইরেই ফেলায় নাই, আমার কাছে মনে হয়েছে হয়তো আমাকে পাহারা দিতে, কারণ কোনো লোকজন নাই, খালি কুকুর আর কুকুর দলে দলে। পরে কুকুর দেখে আমি মনে করলাম ওই সাইডে ওই যে বিভিন্ন লিফলেট থাকে না, কাঠের মধ্যে লাগাই দেখবে মোবাইল কোম্পানি, ওখান থেকে একটা কাঠ ভেঙে হাতে নিলাম। বিভিন্ন জায়গায় 8টা-10টা করে কুকুর লাঠি চিল্লাচিল্লি করে, লাঠি দেখলে আর আসে না। আমি সামনের দিকে হাঁটা ধরলাম, এর মধ্যে 2টা মোটরসাইকেল, 3-6টা ছেলে খালি ঘুরতে থাকলো।
মোটরসাইকেল যখন ঘুরে আরম্ভ করলো তখন গাড়ি আসা বন্ধ হয়ে গেলো, ওই গাড়ি আর আসে না তারপর থেকে। এরপর ওই দুইটা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল খালি ঘুরে আর ঘুরে বিভিন্ন দিক থেকে। আমি একজনকে রাস্তার ওই পাশে আইল্যান্ডের আমি হাত জাগালাম, ভাই একটু কথা বলবো। ওনারা দাঁড়ালে, বললো এই পারে আসেন। আমি লাঠিটা এই পাশে রেখে ওই পাশে গেলাম, পরে আমার দুইজন নেমে আমার দুই হাত থাবা দিয়ে ধরে গালাগালি করা আরম্ভ করলো। এই তুই সন্ত্রাসী, তোর কাছে অস্ত্র আছে, তুই ইন্ডিয়ার থেকে আসছিস, এই আজকে দেশ স্বাধীন হয়েছে হ্যান। আমি তো আর কিছু জানি না, কারণ ভিতরে কোনো কিছু জানার কোনো সুযোগ নাই কি হইতেছে দেশে। বললাম ভাই, অসুস্থ মানুষ, হাঁটতেও পারি না ঠিক মতো, কথা বলতে পারি না, কথা বলবো যদি শুনলে শুনেন, না শুনলে বল। ওরা কথা বলতে দেয় না, সাথে সাথে আমার সারা শরীর হাতে এলো, দুজন মিলা হাতে হাতে দেয়, দেখলো কিছু নাই। পরে বললো তোর শরীরে অস্ত্র আছে। ও তার আগে আমার কাছে ওরা 3টা নোট দিছিল, যখন ছাড়ে পকেটে দিয়ে দিছিল। তা আমি ওটা বাইক করে ইয়াতে যখন ছাড়ে দেয়, দেখলাম 3টা 1000 টাকার নোট। ওরা ওই মোটরসাইকেল থামে, 2 হাত থাবা দিয়ে যে চালাতেছিল মোটরসাইকেল, সবারই এত বড় বড় দাড়ি, ইয়াং ছেলে বলে আমার টাকাটা নিয়ে নিল। ওরা জানতো যে আমার মুখে টাকা আছে, নিয়ে নিল, নিয়ে গালাগালি করলো হ্যান ত্যান। পরে আমাকে পুরো উলঙ্গ করলো, প্যান্ট শার্ট খুলে, যে তোর গায়ে অস্ত্র আছে, হাতানোর পর তারপরে ওই করলো। বললাম দেখেন যেভাবে ইচ্ছা সেভাবে দেখেন। তারপরে আবার পোশাক পরলাম, পরা বললো ওঠ তোরে পুলিশে দিব। 4 জন এক মোটরসাইকেলে উঠলাম, প্রথমে 2 জন উঠলো, তারপরে আমি, তারপর পিছনে একটা ছেলে। এরকম প্রায় 10 মিনিট বিভিন্ন দিকে ঘুরে টুরে আবার এক জায়গায় এক মোড়ে এনে রাখলো। বোঝা যায় না রাত্রেবেলা, আর পূর্বাচলে তো বাড়ি হয় না, খালি গাছ আর গাছ। সুন্দর করে রাস্তাগুলো সাজাইছে, নামাই দিয়ে বলতেছে এখানে দাঁড়া, লড়বি না, আমরা 10 মিনিট পর ঘুরে আসবো, লড়লে মেরে ফেলাম। আমি আবার হাতটা থাকা দিয়ে ধরলাম, যে মোটরসাইকেল ভাই টাকা তো সব নিয়ে গেলেন, আমার টাকা দিয়ে যান, নাহলে আমি যাবো কিভাবে, নাহলে আমাকে মেন রোডে নামাই দিয়ে আসেন। তখন ওই রেডি ওদের সবকিছু, পিছনের পকেটটা হাতে এরকম বটা নিয়ে ধর। কিছু পাইলাম, চিন্তা করলাম থাক পকেটে রাখি। ওরা চলে গেল, লড়বি না বলে আমি আবার টাকাটা বাইক করে দেখলাম 3টা 20 টাকার না। তাও আলহামদুলিল্লাহ আছে কিছু টাকা পকেটে রেখে। আবার দাঁড়াইলাম ওখানে 10 মিনিটের পর, এর মধ্যে দেখি আর কোনো মোটরসাইকেল ঘুরে না। এই 10 মিনিট পরই দেখলাম যে প্রায় একসাথে 14-15টা জায়গায় আজান দিল। আজান দিয়ে আরম্ভ করলো। আমি চেষ্টা করলাম যে কোন মসজিদটা কাছে, এই গাছের ফাঁক দিয়ে তাকায় দেখি, হাঁটতে হাঁটতে দেখি যে একটা লাইট জ্বলে, সুন্দর একটা ছোট মসজিদ, সুন্দর খুব সাদা টাইলসের নতুন মসজিদ, সেন্ট্রাল এসি করে, অল্প ছোট আকারের। ওখানে আমি ঢুকে উজু করতে করতে ওখানে সম্ভবত ওই আলে হাদিসে একটু আগে নামাজ পড়ে, 15-20 মিনিট আগে ওরা নামাজে দাঁড়ায় গেছে আজানের সাথে সাথে। আমি উজু করে ওখানে নামাজ পড়তে দাঁড়াইছি, ঢুকে দেখি যে ওই যে মোটরসাইকেল চালাইতেছিল আমার টাকাটা নিচে পকেট থেকে, ওই ছেলেটা ওখানে হুজুরের পিছনে দাঁড়ানো, ইমাম সাহেবের পিছনে। আমরা 7-8 জন, আমি একদম ডাইন পাশের কোণে নামাজ পড়ে শেষ করে আমি আরেক দিক তাকায় বসেছিলাম যে চোখাচোখি না হয়, আবার কি হয়। ওরা যখন সবাই চলে গেল, ইমাম সাহেব ছিলেন আর ছিলেন একজন বুড়া লোক, বৃদ্ধ লোক, সম্ভবত ওই এলাকার স্থানীয়। আমি বাইরে নেমে দাঁড়ায় থাকলাম, ওনারা এসি অফ করে তালা টালা দিয়ে আমাকে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন কিছু বলবেন। আমি সাহস পাচ্ছিলাম নাকি, আমার যে চেহারার অবস্থা, খালি হাড্ডি ছিল, চামড়া গুলো কালো আর কি, তামাটে, সাহস পায় না, পোশাকের যে অবস্থা। তুমি কিছু বলবেন ইয়াং করে, ওনারা আবার গালে অনেক বসন্তের দাগ, দাড়ি বড়, অল্প বয়সে। তাই আমি বললাম যে কিছু মনে করবেন না। কথা এলো আমাকে এখানে কিছু লোক হাত আর চোখ বেঁধে ফেলে রেখেছে। উনি বললো ঠিক আছে, বুঝতে পারছি, বলা লাগবে না, মানে এই জায়গায় এরকম হয় প্রায়। উনি আমাদেরকে এই মসজিদ থেকে উঠে আবার রাস্তাটা উঠে বললো সোজা যাবেন, সোজা গেলে বামে গেলে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, সোজা কি বললো জানেন, আর ডাইনে গেলে দেখবেন উপরে লেখা আছে যে ওই কুড়িল বিশ্ববিদ্যালয় যাবেন, ওই যে ব্রিজটার নাম কাঞ্চন ব্রিজ, ওই কুড়িল বিশ্ববিদ্যালয় যেতে পারেন। আমি ধন্যবাদ দিয়ে হাঁটা আরম্ভ করলাম ওদিকে। ওই হাঁটতে যেতে দিয়ে আস্তে আস্তে ফর্সা হইতেছে। এর মধ্যে ওই যে 3 জন মোটরসাইকেলে ছিল, ওরা আবার ওইখানে ওই টং দোকান বসে ওরা পরিষ্কার করতেছিল, ওরা বসে বসে খুব মানে হই হুল্লোড় করতেছে। আমি আর ওদিকে না তাকায় অন্য দিক তাকায় মেইন রোডে উঠি, ডাইনে যেভাবে বসে হাঁটতে হাঁটতে প্রায়, হাঁটতে তো পারি না, সারা শরীর ব্যথা, একটু বসি একটু হাঁটি, একটু বসি একটু হাঁটি রাস্তার পাশে। অনেকক্ষণ আসছি হাইটা, যে এই যে আন্ডারপাস আমি তো দেখিনি যখন ওই এরকম সুন্দর হয়েছে রাস্তাটা। আন্ডারপাস, 2টা আন্ডারপাস পারানোর পর আকাশটা একটু ফর্সা হয়েছে, দেখলাম সিএনজি চলে, একটা সিএনজি হাত উঠালাম, দাঁড়াইলো, 2 জন বসা ছিল পিছনে, আমি এর সাথে উঠলাম। 2 জন একটু বয়স্ক লোক, ওনারা গালাগালি করতেছে যে পলায় গেছে, হ্যান ত্যান অন্য কথা বলতেছে। আর আমি তো জিজ্ঞেস করার সাহস পাই না। 30 টাকা ভাড়া ছিল, আমি বললাম ভাই একটু টাকা কম আছে, কম নেবেন। সিএনজি এলাম, ব্রিজের গোড়ায় নামাই দিল, কুড়িলের আগে। তো আমি যখন ধরা খাই তার আগে কুড়িলে গেছি, দেখছি যে মোটটার মধ্যে অনেক টিন শেড বা অনেক ইয়া ছিল, এখন ওখানে বড় বড় বিল্ডিং, আবার ফ্লাইওভার হয়েছে। আমি চিনতে না পারে আস্তে আস্তে একটা লোক দাঁড়ায় ছিল, অল্প বয়সী দাঁড়িয়েলা। আমি রিকোয়েস্ট করলাম ভাই কিছু মনে করবেন না, একটু জিজ্ঞেস করি ঢাকা কোন দিকে। ওনাকে জিজ্ঞেস করাতে উনি একটু মানে ইতস্তত হয়ে গেছে, ঢাকায় থেকে বলতেছে, ঢাকায় কোথায়, হয়তো এরকম। কতক্ষণ চুপ থেকে বলতেছে রেল লাইনের ওই পাশে গেলে আপনি গুলিস্তান যেতে পারবেন, আর এখান থেকে বামে গেলে আপনি রামপুরা ব্রিজ হয়ে যাত্রাবাড়ি কোন দিকে। ধন্যবাদ দিয়ে হাঁটা দিলাম, হাঁটি বসি বিভিন্ন জায়গায় দেখলাম যে
রক্তর মতো, তারপরে কোথাও আগুন জ্বলছে, ওগুলার ধোয়া উঠতেছে, ছাই হয়ে আছে। নামাজ পড়ে আসে বিভিন্ন জায়গায় 4-5 জন করে কথা বলতেছে তারা বিভিন্ন বিষয় নিয়ে। কারো যে কিছু জিজ্ঞেস করবো সাহস পায় না। শুধু একটা রিক্সাওয়ালা জিজ্ঞেস করছিলাম মোটো যে ভাই শাহজাহানপুর যাবেন কিনা, উনি ভাড়া চাইছে 160 টাকা, আমার কাছে পকেটে আছে 40 টাকা, কোনো বাস নাই কিছু নাই। হাঁটতে হাঁটতে আসলাম আপনার প্রাণারে ফের। ওই কোনায় যখন আসলাম তখন দেখলাম একটা সুপ্রভাত গাড়ি ঘুরতেছে, ওর লোকজন অনেক লোকজন একসাথে উঠলো, আমি ওর সাথে ঢুকে পড়লাম। ঢুকে দাঁড়াইছিলাম, দাঁড়ায় 20 টাকা দিয়ে নামলাম শান্তিনগর ব্রিজের গোড়ায়, বেলি রোডের ওখানে। আমি ওখানে একই অবস্থা ভঙ্গুর দশা, একজনকে জিজ্ঞেস করলাম ভাই বিকাশের দোকান টোকান বা মোবাইলের দোকান খুলবে না, বলে 2 দিন পর। এছাড়া আর কেউ কোনো কথা হয় না। এরকম হাঁটতে হাঁটতে আসলাম, যেহেতু আমি শাহজাহানপুর দীর্ঘদিন ছিলাম শহীদবাগের ওখানে, এসে শহীদবাগের একটা হোটেলে আমার বোনরা থাকতো, তারা ওখানে হোটেলে বসলাম। ওনারা কেবল ইয়াং ছেলে 3-4 জন ওই রুটি বানাবে রেডি করতেছে। জিজ্ঞেস করলাম ভাই একটু পানি খাওয়া যায়, খান। 2 গ্লাস পানি খেলাম, খুব খারাপ লাগতেছিল, খাওয়ার কিছু নাই। নিয়া ওই শহীদবাগের ওখানে শাহজাহানপুর ব্রিজের গোড়ায় ওখানে সিটি ব্যাংকের একটা বুথ আছে, ওইখানে হাঁটতে পারি না, ওখানে বসলাম পর সাহস করতে পারতেছিলাম, ওখানে মোবাইল নাড়াইতেছিল, ওই যে সিকিউরিটি থাকে গ্রুপ 4 নাকি জানি। তো ওনাকে একটু রিকোয়েস্ট করলাম ভাই 1 মিনিট কথা বলা যাবে। উনি আমার চেহারা দিকে তাকায়, উনি আর কথা না বললে উনি ওই বুথের ভিতরে ঢুকি। পরে আমি আবার রাস্তা পার হয়ে ঠিক ওই ব্রিজের গোড়ায় ওই কলোনির ভিতরে একটা মসজিদ আছে, মাদ্রাসা সহ রেলের কলোনি, ওখানে ঢুকলাম, দেখলাম খোলা কিন্তু কোনো লোক নেই। আইসা ওই বট গাছের নিচে আবার আধা ঘন্টার মতো বসলাম, প্রায় 7টা-7:30 বাজে। হাঁটতে হাঁটতে চিন্তা করলাম আমার বন্ধুর বাসা আছে ওই গণিত একাডেমি আইডিয়াল মহিলা কলেজের অপোজিটে রেলওয়ে হাসপাতালের সাথে। যেতে যেতে ওই ইসলামী ব্যাংক হাসপাতালের পাশেই এই দেখলাম যে আগে বড় গেট ছিল, ছোট গেট করছে, ওখানে একটা মসজিদ আছে, ওখানে টিন শেড ছিল, ওটাকে ওরা বানায় বিল্ডিং করছে। ওখানে ইমাম সাহেব দেখলাম, উনি মোবাইল নাড়াইতেছে, সালাম দিলাম, ওনাকে সংক্ষেপে বললাম আমার ব্যাপারটা। উনি হয়তো বিশ্বাস করেন, আমার চেহারার দিকে তাকাইলো, অনেক প্রশ্ন করতেছে, উত্তর দিতেছি। এর মধ্যে বাথরুমের ভিতর থেকে একজন ইয়াং ছেলে বার এলো, দাড়ি টুপি এলো, অল্প বয়সে। ইমাম সাহেব ওনাকে বললো যে দেখেন তো ওনার কি সমস্যা, একটু শোনেন। তাই ওনাকে বললাম ভাই আমি ঘুমছিলাম, মানে বলতে বলতে অতিষ্ঠ হয়ে গেছে। ওনার সাথে ভাই ঘুমছিলাম, আমি একটু ফোন করতে, নেন আপনি যে কটা ফোন করা লাগে করেন। ইমাম সাহেব দেন, উনি দিল। পরে আমার বোনের বাসায় ফোন দিলাম, ওখান থেকে নাম্বার নিয়ে আমি আমার ভাইকে ফোন দিলাম, কারণ নাম্বার ছিল না আমার কাছে। ভাই আসলো, আমি দাঁড়াইছিলাম, আমি চিনতে পারতেছিল না, ইসলাম ব্যাংক হাসপাতালের পাশে শাহজাহানপুরে। উনি এসে একসাথে রিক্সা নিয়ে বাসায় গেলাম। সবাই তার আগে সবাই জানতো মারা গেছে, নিখোঁজ। জিডি করতে গেছে তারা, বিভিন্ন সময় জিডি নেয়, কেস করতে গেছে, কেস তো নেয়ই নাই, এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, জানি আমার ব্যাপারে কোনো যোগাযোগ করা না হয়। আমার বাসার সবাই জানতো আমি মৃত, হয়তো একটা আশা ছিল যে তারা পাবে আমাকে খুঁজে। যাই হোক, এরকম আমার আরো 2 ভাইকে ধরে নিয়ে গেছিল। এক ভাইকে অস্ত্র ধরায় দিয়ে তাকে অস্ত্র মামলায় দিয়ে দিছে, মানি লন্ডারিং এর মামলায় দিয়ে দিছে, 4 বছর জেল কাটছে। এর মধ্যে আমার ব্যাংক, আমি ব্যবসা করতাম যে ব্যাংক, আমার এক্সপোর্টের আমার মেশিন গুলো বিক্রি করে ফেলেছে আইনি লোকজন। ফ্যাক্টরি বিল্ডিংটা এখনো গাজীপুরে আছে। তারপরে প্রিমিয়ার ব্যাংক পান্তবর্ষ আগে আমার একটা জমি ছিল, আমার নিজস্ব 59.25% জায়গা, যেটা মর্টগেজ দিয়ে মাত্র 62 লাখ টাকা লোন ছিল, সেটা ওরা 2021 সালে 74 লাখ টাকা বিক্রি দেখে ওই লোনটা অ্যাডজাস্ট করে দিয়েছে। যে জমির দাম আছে এখন মিনিমাম 3.5 থেকে 4 কোটি টাকা। অগ্রণী ব্যাংকে আমার ব্যবসা, আমাকে তো ব্যবসা করতেই দেয় না ডিজিএফআই লোক, সবসময় ডিজিএফআই বসে থাকতাম, আমি জানি এলসি বলতে না পারি, বিভিন্ন সমস্যা ক্রিয়েট করলো। এটা অগ্রণী ব্যাংকে তখন যারা ছিল তারাও বলবে, তারা এই কথাই বলছে যে আমরা জানি কেসে না জিততে পারি, ইয়া না করতে পারি, যেদিনকে ডেট ছিল কোর্টে, সেদিনকে ডিজিএফআই লোক ব্যাংকেও থাকতো, কোর্টে থাকতো, জানি ব্যাংকের কোন লোক আমার পক্ষে কথা না বলতে পারে। পরবর্তীতে আমার ব্যাংকে দায় হয়ে যায়, লেজার স্থিতি এখন আছে 3 কোটি প্রায় 10 লাখ টাকার মতো, কিন্তু অনারোপিত সুদ সহ প্রায় 7 কোটি 41 লাখ টাকা আছে। আমি ব্যাংকে যাই, বের হয়ে 7 দিনের মাথায় আমি ট্রিটমেন্ট মানে টেস্ট করে পপুলারে আমি ব্যাংকে যাই, দেখা করি কি অবস্থা আমার ব্যবসা। নতুন যিনি ডিজিএম আসছেন, ওনার সাথে কথা বললাম, ওনারা বললো সব ধরনের হেল্প করবে। 1 বছর হয়ে গেল হেল্প, শুধু তারা সেটাই বলে যে লেজার স্থিতি আছে সেটার উপরে 10% জমা দেন, আমরা ওইটার ফাইল প্রসেস করে হেড অফিসে দেবো, হেড অফিস যদি আপনাকে মকুব করবে নাইলে নাই। শুধুমাত্র 50 কোটি টাকা যাদের দায় আছে বিগত সরকার আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বেলায় শিডিউল করে দিছি। 1 বছরের জন্য সিআইবি ক্লিয়ার করছি, আর 10 বছর পর্যন্ত আমরা শিডিউল করে দিছি। এখন আমার কোনো ধরনের সহযোগিতা করতেছে না, উল্টা আরো আমার চেকে আমার সম্পত্তি দেওয়া আছে, যে আমার লোন আছে 3 কোটি 77 কোটি, আমার সম্পদ দেওয়া আছে প্রায় 12 কোটি টাকার মতো। গত 1 বছর ধরে আমি কিছুই করতে পারিনি, আমার কোনো আয় নাই, আমার কোনো সম্পদ নেই, যা ছিল সব ব্যাংকে, কোনোটা ব্যাংক বিক্রি করে দিয়েছে। আমাকে যখন ধরে নিয়ে যায়, তারপরে আমার বাসা থেকে সবকিছু নিয়ে যায় ডিজিএফআই, পোশাক পর্যন্ত নিয়ে যায়, আমার সার্টিফিকেট, আমার পাসপোর্ট, এভরিথিং।
কিছুই নাই আমার কাছে। পরবর্তীতে আমি বের হয়ে আমি আইডি কার্ডটা করি, বিভিন্ন কাগজপত্র রেডি করি, কিন্তু আমি কোনো কাজ করতে পারতেছি না। আমার কোনো অর্থ নাই, আমি কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পারতেছি না। রাষ্ট্রের কাছে সহযোগিতা চাই। আমি আশা করি রাষ্ট্র আমাকে আমার ব্যবসা চালু করতে, পুনরায় আমার জীবন ফিরে দেওয়ার জন্য রাষ্ট্র আমাকে সহযোগিতা করবে। আমি একজন বিএনপির সমর্থক, আমার বাসায় বিএনপির লোকজন আসতেন। 2 হলো আমার ভাই, যিনি একসময় আর্মিতে ছিলেন, কর্নেল শহীদুদ্দিন খান। ওনার সাথে তারেক আহমেদ সিদ্দিকীর একটা ব্যবসায়িক লেনদেন ছিল, বা ব্যবসা করতেন একসাথে। তা উনি লন্ডন চলে যান তারেক সিদ্দিকীর সাথে সমস্যা হওয়াতে। উনি লন্ডন যাওয়ার পর ওনাকে না পাওয়াতে আমাদের পরিবার থেকে 3 জন ধরে নিয়ে যায়, এবং আমাদের অফিস থেকে, কম্বাইন্ড অফিস থেকে 7 জনকে কর্মচারীকে ধরে নিয়ে যায়। এদের মধ্যে একজন আছে ক্যাপ্টেন জহুর, অনারি ক্যাপ্টেন, যিনি আমাদের জিএম ছিলেন। তাকে অত্যাচারে প্রচুর মারধর করে, পরে উনি মারা যায় জেলখানে। মারা যাওয়ার পর ওনার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে ওনারিয়া। এরকম 7 জনকে বিভিন্নভাবে বিভিন্ন দফায়, কাউকে 1 বছর, 4 জনকে 1 বছর রেখে তাদেরকে মানি লন্ডারিং বা বিভিন্ন কেস দিয়ে জেলে দিয়ে দেয়। কিন্তু আমার বেলায় কেউ কিছু জানে না, আমার নিয়ে কোনো কথা হয় না, আমি সাইলেন্ট ছিলাম আর কি। সবাই জানে আমি মৃত। আমি বিএনপিতে গিয়েছিল অফিসে, ওখানে গুম ও খুনের যে একটা শাখা খোলা হয়েছে, ওখানে যে প্রধান আছে সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়েছিলাম। উনি আমাকে বুদ্ধি দেয়, এবং ওনার মাধ্যমে আমি আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল আছে যেখানে, ওখানে আমি 16 জনের নামে অভিযোগ দিয়ে কেস করে আমি ওখানে অভিযোগ দিই আর কি। না, কারোর সাথে আমার কথা হয়নি। বিএনপি একমাত্র গিয়েছিলাম, আর কোথাও যাইতে পারি না, কেউ কথা বলতে পারে না, বা কেউ যোগাযোগ করতে চায় না আমার সাথে, কথা বলতে চায় না। সবার একটা আতঙ্ক যে এখনো হয়তো ডিজি ভাই আছে, যেহেতু আমার ভাই ওই যে কর্নেল শহীদুদ্দিন ইউটিউবে কথাবার্তা বলেন বিভিন্ন বিষয় নিয়ে, রাষ্ট্র নিয়ে, সেক্ষেত্রে সে কেউ মানে সহযোগিতা করবে বা কথা বলবে সেই সাহসটাই পায় না কেউ, যে ডিজি ভাই এখনো সক্রিয় আমার বিরুদ্ধে বা আমাদের পিছনে। কিছুই নেই আমার, আমি ভাইয়ের বাসায় থাকি, মানে মানুষের তো একটা হাত খরচে টাকা পাবো কোথায়? ওই যে ভাই যে হেল্প করবে, যে লন্ডন যার কারণে আমরা এরকম ক্ষতিগ্রস্ত, ওনার সবকিছু ক্রোক করা, বাংলাদেশে যা আছে সবকিছু ক্রোক করা, ফলে উনি চাইলেও হয়তো দিতে পারতেছে না। ডিরেক্টলি কিছু করতে পারিনি, মাধ্যমে একটা চেষ্টা করেছিলাম। আমার যে ক্ষতি হয়েছে অ্যাপ্লিকেশন করে আমি ওনার পর্যন্ত গেছিলাম, কিন্তু এটা অ্যাকসেপ্ট করেননি ওনার। কারণ ওই যে কর্নেল শহীদুদ্দিন খান, উনি তো মাঝে মাঝে দেখা গেল ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলে, হয়তো রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের যে অপকর্ম বা যে খারাপ দিকগুলো আছে ওগুলো নিয়ে কথা বলে, যার ফলে উনি আর অ্যাকসেপ্ট করেননি এই জিনিসটা। আমি সহযোগিতা চাচ্ছি। আমি অসুস্থ, খুব ডায়াবেটিস হাই থাকে, খাইতেও পারি না, আবার না খাইলেও সমস্যা, চোখে সমস্যা, আর শরীর এখনো ব্যথা আছে, এই দেখবেন কালো হয়ে আছে চেহারা, এগুলো এখনো চুলকায়, সুগার নেই, ভালো মতো ট্রিটমেন্ট করতে পারি নাই, টাকা নেই। প্লাস আমি চাচ্ছি বাইচে থাক, যতদিন বাইচে থাকি তো কাজ করে খাইতে হবে। আমি তো এই ব্যবসায় জানি, এক্সপোর্টার হিসাবে আল্লাহর রহমতে ভালোই ব্যবসা ছিল আমার। আমি আবার ব্যবসা করতে চাই, আমি ব্যাংকের থেকে সহযোগিতা চাই, রাষ্ট্রের থেকে সহযোগিতা চাই।